সার্জিস তিনি মানে ওয়াকারের ব্যাপারে খুব পজিটিভ কথা বলেন। মানে এটা তাদের মানে সার্জিসকে তো বলেও একটা পোস্ট করানো যায় না যে, "ভাই আপনি আমার পক্ষে একটু করে কথা।" এটা যদি কেউ বলেও, বলার পরেও কি সে পোস্ট করবে? সে তো বুঝে শুনেই পোস্ট করে এবং নিশ্চয়ই পোস্টের পিছনে কোনো না কোনো একটা কারণ আছে। মানে এর আগেও এই হাসনাত যেদিন ওয়াকারের ব্যাপারে কথা বলেন যে, ওয়াকার তাকে ডেকে নিয়ে গিয়েছিলেন। সেখানে গিয়ে বলেছেন যে শেখ হাসিনা আ কে আবার ফিরিয়ে আনা বা আওয়ামী লীগকে আবার রিফাইন একটা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ব্যাপারে তিনি হাসনাতকে চাপ দিচ্ছিলেন। তার পরপরও কিন্তু আমরা সার্জিসকে দেখেছি যে তিনি হাসনাতের বিপক্ষে গিয়ে তারপর সেনাবাহিনীর পক্ষে একটা পোস্ট করেছেন। এটার কারণ কি? এরকম কেন হচ্ছে? প্রথম কথা, আসসালামু আলাইকুম ভাই। প্রথম কথা হলো গিয়া, আমি সেনাবাহিনী যে জায়গাটাতে বলতেছে, বা আপনি বললেন যে আপনার কাছে একটা ইন্টারনাল অর্ডারের ব্যাপারে খবর আছে, তো আমি, আপনি, পিনাকিদা, কনক সারওয়ার, মোস্তাফিজ, আমরা যতই বলি না কেন, তার থেকে গুরুত্বপূর্ণ হলো কাজে করে দেখানো। তো সেনাবাহিনী, আমি তো প্রশংসা করব, সেনাবাহিনী যেভাবে উদ্ধার কাজটা করছে, যেভাবে মিডিয়াতে আসছে, সেটা অবশ্যই প্রশংসনীয়। সেই ব্যাপারে কিন্তু আপনারা কেউ বা আমি কখনো সেটা নিয়ে প্রশ্ন করি নাই। আমাদের প্রশ্ন ছিল দুর্নীতির কারণে, অদক্ষতার কারণে, এবং শেখ হাসিনার কথা জি হুজুর বলে মেনে নিয়ে আমাদের বৈমানিক শুধু না, আমাদের দেশের শিশুদেরকে, সাধারণ নাগরিকদেরকে এই ধরনের একটা পুরনো বিমান, যেটা নতুন বিমান হিসেবে কেনা হয়েছিল, সেই ঘটনা, সেটাই আমাদের সবার ফোকাস ছিল। কিন্তু সরি, আমি একটু ইন্টারাপ্ট করি। সেটা শুধু এটা না, এই সেনাবাহিনীর লোকজন গিয়ে, এবং আমি একদম ওই স্কুলের শিক্ষকের কাছে শুনেছি, তারা গিয়ে তাদের একটা দল তো উদ্ধার কাজ করেছে, ২-৩ জন গিয়ে তারা প্রথমেই তাদেরকে জিজ্ঞেস করেছে সিসি ক্যামেরার ফুটেজের এটা কোথায়। সেখান থেকে তারা মেমোরি কার্ডটার যা যা আনার দরকার সেই হার্ড ডিস্ক গুলো নিয়ে এসছে। তারপরে রাতের বেলায় কেন তাদেরকে বালতির ভিতরে করে হাড়গোড় তারপরে এগুলো নিয়ে লাশ নিয়ে বের হতে হবে? স্টুডেন্টরা তো সেনাবাহিনী সেখানে গিয়েছে সেটার বিপক্ষে ছিল না। তারপর তাদের গায়ে হাত তুলেছে, শিক্ষকদের গায়ে হাত তুলেছে। সেই কাজগুলিও তো এই সেনাবাহিনী করেছে। জি, মানে আমিও সেই পয়েন্টে আসছি। সেনাবাহিনী যে কাজটা করেছে, বা সেনাবাহিনী কাজের মাধ্যমে প্রমাণ করবে, তার তো কাউকে শাটডাউন করানো, কাউকে মারধর করা, ভিতরে ঢুকে, যারা চিন্তা করেন, যেই পিতার, মাতার, ভাই বোনের সন্তান বা ভাই বোন এই দুর্ঘটনার মধ্যে পড়ছে, তাদের মানসিক অবস্থাটা কি, সেই অবস্থায় তাদের আপনি পিটাইতেছেন। আপনাকে একটা সত্য প্রতিষ্ঠা করবার জন্য পিটানোর দরকার হয় না, কাউকে তুলে নিয়ে জিজ্ঞাসাবাদ করার দরকার হয় না, ভয় দেখানোর দরকার হয় না। আপনারা যদি ভালো কাজ করে থাকেন, সেটার প্রশংসা লোকে করবে। কিন্তু ভিতরে ভিতরে আপনাদের মনে যদি কোনো সন্দেহ থাকে যে না, আপনারা যে কাজটা করতেছেন, আপনারা ইমানদারির সাথে সেই কাজটা করেন নাই, এই 15 বছরে করেন নাই, এবং 15 বছরে আপনাদের অভ্যাস হয়ে গেছে লোকের মুখ বন্ধ করার জন্য, তাহলে আপনারা ভুল করতেছেন। এখন এটা হলো কি, তাদের প্যানিকের কারণে তারা করতেছে। এই ব্যাপারটাতে আমি একটু আসবো। তার আগে সার্জিসের ব্যাপারে যে জিনিসটা আপনি বলছেন, সার্জিস আলম অবশ্যই বিপ্লবের একজন, হাজারো কর্মী এবং নেতা। প্রথম কথা, বিপ্লবে কোনো নেতা ছিল না। বিপ্লবে নেতা থাকলে কোনোদিন এই বিপ্লব সফল হতো না। সেটা বিএনপিও পারে নাই, কেউ পারে নাই। নেতা দিয়ে কাজ হয় না, সেটা ছাত্র জনতা বুঝাই দিছে। আপনারা সমন্বয়ক হিসেবে সামনে ছিলেন, সেই কারণে লোকে আপনাদের চিনে। বাট আমি আপনারা তো নেতা মানি না, বা আপনাদের কাউকে আমি মানি, মাঠের সানজিদাকে আমি নেতা মানি। বাট এখানে নেতা থাকে, তো এখন সমস্যা হলো আপনারা হয়ে গেছেন নেতা। আর সার্জিস এই কথাগুলো বলতেছেন, আমি ঐক্যে বা তাদের যে একটা স্পিরিট এখন পর্যন্ত আছে, এনসিপি তো আমি বিশ্বাস করি না, ছাত্র শক্তিতে বিশ্বাস করি, তো সেইখানে আমি সেটাকে দুর্বল করতে চাই না। বাট আমি যতদূর জানি, এবং এটা ইভেন বিভিন্ন মিডিয়াতেও আসতেছে, এনসিপির শীর্ষ পর্যায়ের 2-3 জন নেতা, তারা যে আগে থেকেই কম্প্রোমাইজ ছিলেন, অথবা তারা ডিজিএফআই এর আশ্রয় ছিলেন, ডিজিএফআই এর প্রোটেকশনে থেকেই আন্দোলনের নামে সেই সময় জয়েন করছিলেন, এবং সেগুলার ভিডিও ফুটেজ বা ছবি, সিসিটিভি ফুটেজে তারা ডিজিএফ এর মেসে কোথায় ছিলেন, কার সাথে ঘুরতেছেন, কার সাথে বৈঠক করতেছেন, সেগুলো কিন্তু এনসিপির ভিতরে অনেকে জানে, এবং দেশের জনগণ কিছু একটা অংশ জানে। আমরা এই জিনিসগুলা এখনো এক্সপোজ করতেছি না, বাট আমার মনে হয় সেইটা একটা ভয়, সেটা একটা রশি তাদের কোমরে বেঁধে, সেই 2-3 জনের কোমরে বেঁধে রাখা হয়েছে, যে দেখো তোমাদের এই জিনিসগুলো কিন্তু পাবলিক যদি জানে যে তোমরা আসলে আন্দোলনের কোন পক্ষে ছিলা, তাহলে মুশকিল। সুতরাং বেশি বারবার বানা, আর মাঝে মাঝে আমাদেরকে একটু তেল দিবা, সেই কাজটা হয়তো করতেছে। বাট জনাব সার্জিস আলম, আপনি এখন নেতা হিসেবে প্রতিষ্ঠিত, আমি চাই না যে এই ব্যাপারে আপনার সাথে কনফ্রন্টেশনে যেতে। বাট যখন আপনাদের কোনো দুর্বলতা দেখি, তখন মনে হয় যে আসলে এখানে অন্য কিছুর ভয় বা টান আপনাদের মধ্যে আছে। আপনাদের ভয় থাকবে কেন? আপনারা এই অগ্রসেনানী হিসেবে এই বিপ্লবে ছিলেন।
এখন একটু যদি আমাকে 3টা মিনিট সময় দেন, কর্নেল মোস্তাফিজ যে জিনিসগুলো বললো সেখানে আমি ওই আহসানের ব্যাপারে কিছু, ব্রিগেডিয়ার জেনারেল হয়েছে যে আহসান, সেই ব্যাপারে তেমন কিছু বলবো না। একটা হচ্ছে সে জেনারেল মোস্তাফিজের বড় ভাইয়ের ছেলে, মানে জেনারেল মোস্তাফিজের ভাতিজা, সেই সূত্রে হাসিনার কাজিন এবং জেনারেল ওয়াকারের শালা। তার এত যে দুর্নীতি জেনারেল মোস্তাফিজ সব কভার করেন। শুধু দুইটা আমি আপনাকে বলি, বিচারপতি সিনহা, প্রধান বিচারপতি সিনহাকে যখন চাপ দিয়ে তাকে দেশ থেকে বাধ্য করা হইলো এবং পদত্যাগে বাধ্য করা হইলো, এই কাজটা ডিজিএফআই হয়ে এই ভদ্রলোক করছিল, দি দেন কর্নেল আহসান। 1 নাম্বার। 2 নাম্বার জিনিস হলো এই এসআইবিএল ব্যাংক যেটা দখল করলো এস আলম গ্রুপ, সেটা দখল সে করাই দিছিল এই অফিসার। এখন এই ধরনের অফিসার মোস্তাফিজের পয়েন্ট অফ ভিউ থেকে বলছে তারাই প্রমোশন পাচ্ছে, ওয়্যারাজ যারা হাসিনার সময় বিভিন্ন ধরনের শাস্তি পাইছে অন্যায়ের প্রতিবাদ করবার জন্য, তাদের কাউকে একজনকে, আমি এখন পর্যন্ত যে লিস্ট দেখলাম, তাদের কাউকে তো প্রমোশন দেন নাই। কি অজুহাত? তারা কারণ শাস্তি পাওয়ার সাথে সাথে তারা পয়েন্টে বা ট্রেসে পিছনে চলে আসে, বলছে না তাদেরটা বিবেচনা করা হবে না। কেন বিবেচনা করবেন না আপনারা? এর মাঝে ইমরান ইবনে রৌফ, ইলিয়াস আপনার প্রোগ্রামে আমরা আলাপ করছিলাম, সে শুধু এনটিভি ভবনে আগুন লাগানো, হেফাজতে মানে শাপলা চত্বরে গুলি করে শত শত মুসল্লিকে বা নিরীহ ছেলেকে, মাদ্রাসার ছেলেকে মারা, দেন কোর্টের সামনে 7 মার্ডার বা অপহরণ, সেটা এই ধরনের অনেক কাজে জড়িত, যেই ব্যাপারে জাতিসংঘ এবং আন্তর্জাতিক মহলেও প্রশ্ন আছে বলে তাকে প্রমোশন হাসিনাও দিতে পারে নাই, হাসিনার প্রিয় লোক, তাকে এখন আপনি প্রমোশন দিচ্ছেন, অন রিটায়ারমেন্ট সে ব্রিগেডিয়ার জেনারেল হবে। তো এগুলা, এই পুরস্কারগুলো কেন দিতেছে? আপনার আমার রাগ হওয়ার কথা, বাট এই রাগের পিছনে আমি বলি আসলে জাতির জানা উচিত আসলে কি হয়েছিল। 5ই আগস্ট আমাদের যেই বলেন যে ছাত্র জনতার সাথে সেনাবাহিনী হাত মিলায় বিপ্লবের নেতৃত্ব দিছিল, হাসিনাকে দেশ ছাড়া করছিল, আমি বলি যে প্ল্যানটা ছিল সেই অনুযায়ী হাসিনার কখনোই 5 তারিখে যাওয়ার কথা ছিল না। হাসিনার প্ল্যান ছিল 6 তারিখ বিকালে সে একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলবে যে ঠিক আছে, প্রয়োজন হলে আমি ক্ষমতা ছেড়ে দিতে পারি, আপনারা দেশবাসী যদি চায় আমি নির্বাচন দিব তত্ত্বাবধায়ক সরকারের আদানে। এইভাবে সে একটা আদেশ দিয়ে সে হয় কুমিল্লা সেনানিবাসে গিয়ে 3-4 দিন থাকবে, অথবা সিচুয়েশন খারাপ হলে সে ভারতে চলে গিয়ে থাকবে, বাট দেশের লোক জানতে পারবে না, দেশের লোক জানবে সে আছে। এইভাবে প্ল্যান ছিল। বাট 3 তারিখ থেকেই মোটামুটি একটা ধারণা করা হয়, বোঝা যায় যে না হাসিনা টিকতে পারবে না হয়তো এইভাবে দেশে থেকে। তখন 3 তারিখে কিন্তু এই মেজর লেফটেন্যান্ট জেনারেল মুজিব, দেন আমাদের জেনারেল তারেক সিদ্দিকী, খুনি জিয়াউল আহসান, মেজর জেনারেল জুবায়ের, এরা কিন্তু মিটিং করে তারেক সিদ্দিকীর বাসায়, ভারতের যে স্টেশন কমান্ডার আছে রয়ের তার সাথে, এবং ওইখানেই প্ল্যানটা চূড়ান্ত হয়। 12 জনের প্যাসেঞ্জার লিস্ট, যে সেখানে যাবে, সাথে প্যাসেঞ্জার লিস্টে যে যেতে পারে নাই সে হইল গিয়া আমাদের দরবেশ, সে আমেরিকান এম্বাসিতে আটকা পড়ে গেছিল বলে যেতে পারে নাই। তো দেখেন 3 তারিখে যখন এটা হলো তখন কিন্তু প্ল্যান ছিল যে 6 তারিখে যাবে, 6 তারিখের ফ্লাইট, সমস্ত প্যাসেঞ্জার লিস্ট। বাট যখন 5 তারিখে আমাদের ছাত্র জনতা চলে আসলো গণভবনের একদম কাছে, সেই মুহূর্তে কিন্তু জেনারেল ওয়াকার ছুটে গেলেন গণভবনে, উনি গেছিলেন কিন্তু ওনাকে পিস্তল দেখানো হয়েছে, ওনাকে ভয় দেখানো হয়েছে। এগুলা ভাই গল্প বানানো হয়েছে আমাদেরকে বোঝানোর জন্য যে উনি কত বড় লাইফ রিস্ক নিছিলেন। যেটা হয়েছে, উনি তাকে এই পতিতা হাসিনারে বললেন যে আমাদের যে প্ল্যান ছিল 6 তারিখে আপনি যাবেন, সেটা আগামীকালকে সেটা তো হইতেছেন, এখন হাতে খুব কম সময়, মাত্র 15-20 মিনিট আছে, এর মধ্যে আপনারা যেতে হবে। তো খুনি হাসিনা তখন রাগ করে যে না তোমার তো দায়িত্ব ছিল আগামীকাল পর্যন্ত ঠেকায় রাখা, যাতে আমি সেফলি একটা ভাষণ দিয়ে যেতে পারি। তখন সে যায়, বাট সে প্রমিস করে যে এই যে অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বিচার বিভাগ, কোথাও কোনো পরিবর্তন আসবে না, বিকজ হাসিনা কয়েকদিন পরে ফেরত আসবে। সেই আন্ডারস্ট্যান্ডিং এ তখন সে যায়। এখন সমস্যা হয়ে গেল কি ভাই, যাদেরকে তারপরে জেনারেল ওয়াকার বিভিন্ন সময় চাকরি থেকে 5 তারিখের পরে চাকরিচ্যুত করছেন, অথবা এই যে দেখেন মেজর জেনারেল সারওয়ার, তাকে 10 ডিফ থেকে নিয়ে চিবোর্ডে দিছে। তারপরে যারা ডিজিএফআই যারা ভারতে পালা গেছে তাদের কথা আমি বলতেছি না। দেন মেজর জেনারেল কবির, তাকে স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্সে নিয়ে যাওয়া হয়েছে। মেজর জেনারেল আমিন, আনসারের ডিজি, তাকে মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স। দেন হু এলস, মুস্তাফিজ দ্য আদার মেজর জেনারেল, যাকে মোফাতে রাখা হয়েছে। মেজর জেনারেল মাহবুবুর রশিদ, কদমবস্তি জেনারেল, তাকেও পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাখা হয়েছে। এরা সবাই কিন্তু চাকরিতে আছে। এই চাকরিতে থাকা, দেশে থাকা পার্টি যারা ভারতে পালা গেছে, খালেদ মামুন, মামুন খালেদের কথা আমি পরে আসতেছি। খালেদ মামুন রিটায়ার চলে গেছে অলরেডি। না, সে তো দেশেই আছে। না, বাট উনি দেশে আছেন,
মেজর জেনারেল মামুন খালেদ। এবং আমার প্রশ্ন থাকবে গুমগুম কমিশন। মামুন খালেদ না, এটা হচ্ছে 21 লং কোর্সের মামুনের কথা বলতেছে ইলিয়াস ভাই। 21 লং কোর্সের মামুন, সে অলরেডি আর্টিলারির, হ্যাঁ সে আছে। আর 5th লং কোর্সের যে লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ, উনি কিন্তু দেশে আছেন। গুমখুন কমিশন চিল্লাইতেছে যে তাকে কেন, আমরা কেন লোকদের দেওয়া হলো না। আরে ভাই, অ্যাটলিস্ট লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদকে আপনারা কার্যকরী ব্যবস্থা নেন, তারপর বাকি কথা। তো যেটাতে আসতেছিলাম, এখন এই পার্টি যারা ভারতে পালা গেছেন, 2 জন আছেন দুবাইতে, এবং যারা দেশে আছে তারা কিন্তু সার্ভিং এখনো চাকুরিরত, বাট তাদেরকে একটু কোনায় সরায় দেওয়া হয়েছে। তারা মিলে এখন তাদের চিন্তা, আমাদের তো সরায় দেওয়ার কথা ছিল না, আমাদের তো শপথে থাকার কথা ছিল। তো জেনারেল ওয়াকার আমাদের সাথে বেইমানি করছে, জেনারেল ওয়াকার আমাদেরকে সরানোর কথা না, সুতরাং জেনারেল ওয়াকার খারাপ। আর এদিক থেকে জেনারেল ওয়াকার কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতেছে না। বিপ্লবের যারা পক্ষের তাদেরকেও উনি ন্যায় বিচার করতেছেন না, জেনারেল ওয়াকার মাঝামাঝি জায়গায় আছেন। আর এই যে গোষ্ঠী যারা হাসিনার পালিত এখনো বাংলাদেশে চাকরি করতেছে, সেনাবাহিনীতে বসে আছে, এবং অথবা সেনাবাহিনীর বাদে অন্যান্য টি বোর্ড, জেনারেল সার্ভার টি বোর্ড আছে, তারা করতেছে কি, ঘুট পাকাইতেছে। ঘুট পাকায় জেনারেল ওয়াকারের উপর প্রেশার দিতেছে যে তুমি অনেক করছো আমাদের সাথে অন্যায়, এখন বিপ্লবের পক্ষের কেউ যাতে না আসে, অ্যাটলিস্ট 5 বছর পরে যাতে আমরা সেফ থাকি, তোমাকে আনতে হবে কাদের, সামনের দিকে প্রমোশন দিতে হবে এই যারা হাসিনার পালিত, যারা গুম খুনের সাথে জড়িত, যারা অর্থ কেলেঙ্কারির সাথে জড়িত, ব্যাংক বেচা কেনার সাথে জড়িত, তাদেরকেই তুমি দাও। বাকি কে কি বলতেছে সেগুলা মাথায় নিও না। এই হচ্ছে সিচুয়েশন, যে আমরা পুরাটা সত্যি যখন জানি, বুঝবো যে কখনো অ্যাকচুয়ালি কেউ বিপ্লবের পক্ষে এসে দাঁড়ায় নাই, শুধু গা বাঁচানোর একটা সময় ছিল, তারা সেই গা বাঁচাইছেন। সেই সময় বিপ্লব বাংলাদেশের জনগণ আনছে। আপনি জেনারেল ওয়াকার কাছে জিজ্ঞাসা করেন আপনি কি বিপ্লব আনছেন, উনি কিন্তু বলবেন না। উনি বলবেন না আমি সংবিধান রক্ষা করছি। মানে শেখ হাসিনাকে বিমান বাহিনী প্রধানের দায়িত্বে সরাসরি একটা পতিতা প্রধানমন্ত্রীরে ভারতে নিয়ে সেফ রেখা, সেইটাই সংবিধান সমুন্নত রাখা। দুঃখিত, আমি সেটা বাই করি না। তো এই জায়গাগুলো যদি আমরা বুঝি, তাহলে বুঝবো যে আজকে যে অন্যায় বিচার আমাদের প্রত্যাশা অনুযায়ী সেনাবাহিনী বা প্রশাসনে বিপ্লবের পক্ষের লোকদেরকে এখনো দাবায় রাখা হইতেছে, বিশেষ করে সেনাবাহিনীতে, তার বিপরীতে বিপ্লবের বিপক্ষের লোকদের প্রমোশন দেওয়া হয়েছে। এটা হলো সেই আকুতি বা তার ব্যাকগ্রাউন্ড।